ভাবুন তো একবার, একজন রাজনৈতিক প্রার্থী যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন জমিদারের নাতি হিসেবে, কিন্তু কাগজে কলমে তার হাতে নগদ টাকা আছে মাত্র ৩ লাখ। বেশ অদ্ভুত লাগছে, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা সার্জিস আলমের এই অবাক করা আর্থিক হিসাবটা একটু মিলিয়ে দেখি। এই যে দেখুন, ব্যাপারটা এখানে। একদিকে তিনি জমিদারের নাতি, শুনলেই মনে হয় বিশাল সম্পদ, ঐতিহ্য, তাই না? আর ঠিক তার উল্টো দিকে হলফনামায় লেখা তার হাতে নগদ আছে মাত্র ৩ লাখ টাকা। এই যে একটা আকাশ পাতাল তফাৎ, এটাই এখন পঞ্চগড়ের রাজনীতির সবচেয়ে গরম টপিক। তো প্রশ্ন হলো, এই বিতর্কটা শুরু হলো কোত্থেকে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে একটা সরকারি কাগজের মধ্যে, মানে তার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়। চলুন দেখি তো কি আছে সেই হলফনামায়। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটু বলে নিই এই নির্বাচনী হলফনামা জিনিসটা আসলে কি। এটা হলো একটা আইনি ডকুমেন্ট যেখানে প্রত্যেক প্রার্থীকে তার নিজের সব সম্পদ, দেনা পাওনা, আয়ের উৎস সবকিছু খুলে বলতে হয়। মানে ভোটারদের জানার জন্য এটা খুবই জরুরি একটা জিনিস, প্রার্থীর স্বচ্ছতা বোঝার জন্য। ওকে, তাহলে এবার সরাসরি সার্জিস আলমের হিসাবে আসা যাক। তিনি তো পঞ্চগড় ১ আসনের প্রার্থী। তার হলফনামার সংখ্যাগুলো কি বলছে চলুন এক এক করে দেখি। প্রথমেই আসি ক্যাশ টাকার হিসাবে। তার হলফনামা বলছে হাতে নগদ আছে মাত্র ৩,১১,১২৮ টাকা। হ্যাঁ, একদম পয়সা পর্যন্ত হিসাব দেওয়া আছে। এর বাইরে বিভিন্ন ব্যাংক বা অন্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে তার নামে জমা আছে আরও ১ লাখ টাকা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো তার নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই, জিরো। মানে কোনো ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিচ্ছু না। সব মিলিয়ে যদি তার হলফনামাটা দেখি, বার্ষিক আয় ৯ লাখ টাকা আসে ব্যবসা থেকে। উত্তরাধিকার সূত্রে কিছু কৃষি জমিও পেয়েছেন, প্রায় ১৬.৫ শতক। নিজের কোনো বাড়ি নেই, আর হ্যাঁ, তার বিরুদ্ধে একটা মামলাও চলছে। তো সব মিলিয়ে এই কাগজটা দেখলে মনে হবে তিনি বেশ সাধারণ জীবনযাপন করেন। কিন্তু হলফনামার এই সাদামাটা ছবির সাথে একদমই মেলে না এমন একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে, আর সেখান থেকে কিন্তু এই বিতর্কের শুরু। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ২০২৫ সালের মার্চ মাস সার্জিস আলম পঞ্চগড়ে ঢুকলেন বিশাল এক গাড়ির বহর নিয়ে। এলাহি কাণ্ড। আর তার ঠিক ১ বছরও পার হয়নি, ২০২৬ জানুয়ারিতে তিনি যে হলফনামা দিলেন তার সাথে ওই ঘটনার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ঘটনাটা ছিল এরকম, ঢাকা থেকে ১০০টারও বেশি গাড়ির একটা কনভয় নিয়ে তিনি পঞ্চগড়ে এসেছিলেন। বুঝতেই পারছেন, এই ধরনের শো অফ দেখে তখন চারদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সমালোচনাটা শুধু বিরোধী পক্ষ থেকে আসেনি, তার নিজের দলেরই একজন সিনিয়র নেতা তাসনিম জারা, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই এলাহি কাণ্ড কারখানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো এত বড় একটা অমিল, এই ব্যাপারে সার্জিস আলম নিজে কি বলছেন তারও তো একটা ব্যাখ্যা আছে, তাই না? চলুন এবার তার ভাষ্যটা শোনা যাক। মানে প্রশ্নটা তো খুবই সহজ। হলফনামায় এই সাদামাটা অবস্থা আর ওদিকে ১০০ গাড়ির বহর, এই দুটো জিনিস একসাথে মেলে কিভাবে? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন যে আমার দাদা মানে জমিদার আমার জন্য যা রেখে গেছেন তা দিয়েই পুরো নির্বাচন চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তার মানে তিনি এখানে তার ব্যক্তিগত নয়, বরং পারিবারিক সম্পদের কথা বলছেন। তার মানে তার যুক্তিটা বেশ পরিষ্কার। তিনি দুটো জিনিসকে আলাদা করে দেখাচ্ছেন। একদিকে আছে হলফনামা, যেখানে তার ব্যক্তিগত বা নিজের কামাই করা সম্পদের হিসাব, আর অন্যদিকে আছে নির্বাচনী প্রচার, যেটা চলছে তার পরিবারের টাকার জোরে, যা তার দাদার আমলের। সার্জিস আলমের এই ব্যাখ্যাটা কিন্তু ভোটারদের একটা নতুন দ্বিধার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে পারিবারিক ঐতিহ্য আর অন্যদিকে ব্যক্তিগত সম্পদের স্বচ্ছতা, এই দুয়ের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখন ভোটারদের মনে অনেকগুলো প্রশ্ন, যেমন এটা কি নিজেকে সাধারণ দেখানোর একটা কৌশল, নাকি তিনি সত্যিই ব্যক্তিগতভাবে স্বচ্ছ? আবার অনেকে ভাবছেন পারিবারিক সম্পদের ওপর নির্ভর করে চললে কি একজন প্রার্থীর আসল আর্থিক অবস্থাটা ঢাকা পড়ে যায় না, নাকি এসব নিয়ে মাথা ঘামানোরই কোনো দরকার নেই? তো সব মিলিয়ে এই পারিবারিক ঐতিহ্য আর ব্যক্তিগত হলফনামার তফাৎটাই এখন পঞ্চগড় ১ আসনের নির্বাচনের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এটা ভোটারদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন এনে দিয়েছে। একজন নেতাকে আসলে কোন মাপকাঠিতে মাপা উচিত? স্বচ্ছতা বলতে ঠিক কি বোঝায়? শেষমেশ প্রশ্নটা কিন্তু শুধু সার্জিস আলমকে নিয়ে নয়, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও একটা বড় প্রশ্ন।
একজন নেতার মূল্যায়নে কোনটা আগে আসবে, তার পারিবারিক আভিজাত্য নাকি তার ব্যক্তিগত স্বচ্ছতা? এই বিতর্কের উত্তরই হয়তো বলে দেবে ভবিষ্যতে ভোটাররা তাদের নেতাদের কাছে ঠিক কী চাইবেন।